রাজ্য জুড়ে সমস্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি কমেছে। এমত অবস্থায় ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলেন এসআইএসরা। দেখুন পুরো ভিডিওটি, দেখার পর আপনারা অবশ্যই মন্তব্য করুন। অবশ্যই স্কিপ করবেন না, গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ভিডিওতে দেওয়া আছে। গত 25শে জুলাই 2024 ডিস্ট্রিক্টের এডিএমজি স্যারের তত্ত্বাবধানে একটা আমাদের 41টা সার্কেলের সমস্ত এসআইএস, ডিআই প্রাইমারি ম্যাডাম, ডিআই সেকেন্ডারি স্যার এবং আমরা 41 জন এসআইএস আমাদের একটা ফিজিক্যাল মিটিং ছিল, মান্থলি রিভিউ মিটিং। এখন এই মান্থলি রিভিউ মিটিংয়ে একটা ফিগার প্লেস করা হলো। কি ফিগার? যে ব্লক ওয়াইজ এবং মিউনিসিপ্যালিটি ওয়াইজ এমডিএম টেকারের পার্সেন্টেজ কত। খুব হতাশাজনকভাবে বা অপমানজনকভাবে আমার সার্কেলের ক্ষেত্রে সেই ফিগার দেখা গেল পৌরসভা এলাকার ক্ষেত্রে 33% এবং ব্লকের ক্ষেত্রে 43%। পৌরসভার মিটিং ফার্স্ট হাফে হয়েছে, তাই পৌরসভার ফিগার নিয়ে আমি এখানে বেশি কিছু বলবো না। আপনারা যারা আছেন সবই ব্লক এরিয়ার স্কুল আছে। এখন অন্যান্য সার্কেলে 66%, খড়গ্রামে দেখলাম 70%, কারো 65%। ওনারা কি জাদুঘরে করেছেন আমি জানি না, তবুও ফিগার। এখন আমাদের প্রাইমারি স্কুলে এমন তো হয় না হাই স্কুলের মতন যে আমার স্টুডেন্ট অ্যাটেন্ড হচ্ছে অথচ মিড ডে মিল খায় না, এমন নেই। অর্থাৎ এটাই মানে আমরা ধরে নিতে পারি বা এটাই যে ওই মিড ডে মিল টেকারের যেটা পার্সেন্টেজ দেখাচ্ছে আমাদের স্কুলগুলোতেও সেই সেম স্টুডেন্ট কিন্তু বিশেষ করে আমাদের প্রাইমারি স্কুলগুলোতে অ্যাটেন্ড হচ্ছে। এবার সেখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন কাকে করা হবে, সেই সার্কেলের কনসার্ন এসআইএসকে করা হবে অবশ্যই, যেহেতু তিনি সার্কেলের মাথায় বসে আছেন। এখন এখানে বিভিন্ন কারণ বা যুক্তি সেখানে হয়তো আমি দেখিয়েছি, দেখাতে হবে, আমাকে জিজ্ঞেস করলে আমাদের কিছু কারণ দেখাতে হবে যে আপনার এত পুয়ার অ্যাটেন্ডেন্স কেন। কিন্তু আপনারাই বলুন যে এই যে 43% বা 42% অ্যাটেন্ডেন্স হচ্ছে, এটা কি কোনো কারণ দেখালে আমার কথা তারা মেনে নেবে? মেনে নেবে। এখন বিষয় হলো যে বিভিন্ন কারণ থাকতে পারে। আমাদের স্কুলে টিচার্স কম, টিচার্স নেই। অনেক স্কুল আমাদের ঘর থাকলেও আমরা বেশি বাচ্চা এলেও দুটো ঘরে বসাতে পারি না, একটা ঘরে আমাদেরকে বসাতে হয় যেহেতু আমাদের টিচার্স নেই। তবুও সেই সমস্যাটা হয়তো নতুন 84 জন টিচার আসার পরে কিছুটা কেটেছে সব স্কুলে। তবে ম্যাক্সিমাম আমি বলবো মোটামুটি 4 জন তো 5 জন টিচার এখন আছে। এখন বিষয়টা দ্বিতীয় কারণ হচ্ছে ব্যাঙের ছাতার মতন প্রাইভেট স্কুল হচ্ছে। ওগুলোকে স্কুল বলা চলে না, কোচিং সেন্টার। না তাদের রিকগনিশন আছে, ইভেন তাদের প্রাইস কোডও নেই, কিন্তু সেই কোচিং সেন্টারগুলোতে আপনাদের স্কুলের ছেলেমেয়েগুলো যাচ্ছে কি যাচ্ছে না? এখন বিষয় হলো যে যে সমস্ত গার্জিয়ানগুলো পাঠাচ্ছেন এমন নয় যে তারা ফিনান্সিয়ালি মানে খুব বেশি একটা ভালো জায়গায় আছেন, সেটা কিন্তু নয়। মানে মাসে আপনার 250 বা 300 টাকা যদি ফিস মাসে যদি 250 বা 300 টাকার ফিস যদি কোনো গার্জিয়ান দিতে পারছেন, অ্যাভয়েড করতে পারছেন, তো তিনি কিন্তু ওই কোচিং সেন্টারে পাঠিয়ে দিচ্ছেন। তার মানে কি স্বাভাবিকভাবে নিশ্চয়ই ওখানে পড়াশোনা একটু হলেও ভালো হয়। বা টিচার যদি থাকেন, তিনি মোবাইলের পিছনে ব্যস্ত না থেকে বাচ্চাগুলোকে পড়ান, বা তার মধ্যে কোথাও একটা আছে হ্যাঁ আমাকে পড়াবে। তো বিভিন্ন যুক্তি দেখালেও এই যুক্তি কিন্তু তারা কোনো মতেই মেনে নিতে নয় যে না প্রাইভেট স্কুল বসিয়েছে বা টিচার্স কম বা এই 42% হবে বা
যুক্তি কিন্তু তারা মানছে না। এবং আমার মনে হয় যে সত্যি কি 42% বা আরো কমও, মানে তার আগের মাত্রা হয়তো 40% বা এরকম ছিল। তো এই জিনিসগুলো কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে। এখন বিষয় হলো, আমাকে যখন এই প্রশ্নের সম্মুখীন হতে হবে তখন স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে প্রশ্ন করব, তাই তো? কারণ এসআইএস হিসাবে সার্কেলের দায়িত্ব আমার, কিন্তু বাচ্চার স্কুলে আসা না আসা বা ইন্ডিভিজুয়ালি আপনার স্কুলে আপনার বাচ্চা আসবে কি না আসবে তার অনেক বেশি দায় দায়িত্ব এবং অনেক বেশি ভালোভাবে সেগুলোকে দেখতে পারবেন আপনারা। এখন আমার মনে হয় যে যদি কোনো স্কুল বলেন যে না আমাদের এই যেটা অ্যাটেন্ডেন্স হচ্ছে 40% বা 42%, এটাই হবে, এর থেকে বেশি হবে না, এর থেকে আমি বাড়াতে পারবো না, আমার মনে হয় সেটা তার অক্ষমতা বা তার কাজের প্রতি তার উদাসীনতা। আমরা যদি কিছু স্পেশাল ড্রাইভ দিই অবশ্যই কিন্তু আমরা স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স বাড়াতে পারি এবং আমাদেরকে এনি হাউ এটা বাড়াতেই হবে। কারণ নেক্সট মান্থে যখন আবার রিভিউ মিটিং হবে আবার সে ফিগার উঠে আসবে। এখন যদি ফিগার উঠে আসে আমার সার্কেলে, এবার ধরুন আমি দেখলাম আমার সার্কেলের এই ফিগার উঠে আসে, স্বাভাবিকভাবে আমি কি করব, মিটিংয়ে যাওয়ার আগে বা মিটিং থেকে এসে আমি এবার স্কুল ওয়াইজ ফিগার বের করবো তো। এবার আমি যদি দেখি কোনো স্কুলের দশা একদম বেহাল, 42% মানে এটা অ্যাভারেজ হয়ে গেল, তাহলে কোনো স্কুলের দশা তার থেকে খারাপ আছে, তখন কিন্তু আমি তাকে ইন্ডিভিজুয়ালি ডাকবো, তাকে চিঠি করবো বা তার নামে কমপ্লেন আমি এডিএমজির কাছে করবো। মিটিংয়ে ওটাই বলেছে যে কোনো স্কুল কথা শুনছে না বলে আমাদের কাছে কমপ্লেন। তো আমার মনে হয় সেটা ঠিক হবে না যে আমি এখান থেকে সমস্যা জেলাতে নিয়ে যাচ্ছি, সেটা তো ঠিক নয়, আপনাদের জন্য ঠিক নয়, এটা আমার জন্য ব্যর্থতা, এটা ঠিক নয়। যে আমাদের সার্কেল লেভেলের যে সমস্যা সেটা আমাদেরকে কিছু উদ্যোগ নিয়ে এখানেই আমাদেরকে ভালো করতে হবে এবং আপনারা বা আমি বা আমরা সবাই আমরা তার জন্যই কিন্তু বেতন নিই, বাচ্চাদের জন্য। তাহলে যেখানে আমি বাচ্চাকে স্কুলে নিয়ে আসতে পারছি না, বিভিন্ন কারণ হতে পারে, আপনাদের কিছু টিচারের কাজের প্রতি অনীহা হতে পারে বা তাদের গার্জেন প্রাইভেট স্কুলে পাঠায় সেটা হতে পারে, হতে পারে, যা কিছু হতে পারে। কিন্তু এই যে 42% অ্যাটেন্ডেন্স আছে এটাকে এনি হাউ 55-এর অ্যাবাভ নিয়ে আসতেই হবে। এখন যেটা আমি ভেবেছি যে কোনো কাজে যদি আপনাকে হঠাৎ করে পরিবর্তন আনতে হয় তাহলে ওই মৃদুমন্দ গতিতে চললে কিন্তু হবে, একটা স্পেশাল ড্রাইভ কিছু নিতে হবে। তো তার জন্য আমি কয়েকটা পরপর বলে যাব, আমার অ্যাডভাইস নয়, এটা ইনস্ট্রাকশন এবং লিখিত আকারে আমি দিয়ে দেবো, এগুলো আপনাদেরকে কিন্তু করতে হবে। প্রথম হলো আজকে 5 তারিখ, আগামীকাল হচ্ছে 6 তারিখ। আগামীকাল থেকে আপনাদের প্রত্যেকের স্কুলে প্যারা টিচার আছে, কিন্তু সেই প্যারা টিচার এবং আপনারা হেড টিচার বা হেড টিচার যদি কোনো কাজে ব্যস্ত থাকেন, একজন বা দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার ডোর টু ডোর মুভ করতে হবে এবং আপনারা যে বাড়ি বাড়ি যাচ্ছেন তার ডকুমেন্টেশন হিসাবে ফটো তুলে রাখছেন। দ্বিতীয় গেল, আমাদের 12 তারিখ থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষা শুরু হচ্ছে, সেখানে আমাদের ম্যাক্সিমাম স্কুলে ফার্স্ট হাফের মধ্যে আমাদের পরীক্ষা নেওয়াটা শেষ হয়ে যাবে। সেকেন্ড হাফে মিড ডে মিলের পরে সেরকম হয়তো কোনো কাজ থাকে না। তো সেকেন্ড হাফে একজন টিচারকে শুধুমাত্র স্কুলে রাখবেন 4টে অবধি, যেহেতু স্কুলটা 4টের আগে বন্ধ করা যাবে না। বাকি সমস্ত টিচার ডোর টু ডোর মুভ করতে হবে, তারও ডকুমেন্টেশন হিসাবে ছবি তুলে রাখবে। এই গেল দুটো কাজ। এই কাজটা টানা আপনাদেরকে 1 মাস ধরে করতে হবে এবং 1 মাস ধরে করা বলে না, আপনারা অনেক টিচার্স আছেন, আমি নাম করছি না, আমি গিয়ে দেখতে পাই যে তারা স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স কম হলে হয়তো পার্সোনালি গার্জেনদেরকে ফোন করেন, বাংলা শিক্ষা পোর্টাল থেকে ডেটা বের করেন, এগুলো করেন, এগুলো তো করবেন, কিন্তু এটা এখনকার সময়ের প্রয়োজনীয়তাতে আপনাদেরকে ডোর টু ডোর ভিজিটটা এই আজকে 5 তারিখ, এর পর থেকে আপনাদেরকে শেষ অবধি এটা চালাতে হবে। যেহেতু কালকে থেকে তো পরীক্ষা আমাদের শুরু নয়, ক্লাসের চলার একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে 2জন টিচারকে এঙ্গেজ করুন যে তারা করবে এবং পরীক্ষার সময় একজন টিচারকে রেখে বাকিদেরকে করুন, তারপর পরীক্ষা শেষ হলে আবার ওরকম 2জন করুন। অর্থাৎ এটা প্যারা টিচারদের একার কাজ
হবে না, এটা কালেকটিভলি আপনাদেরকে সবাইকে মিলিতভাবে উদ্যোগ নিয়ে করতে হবে। কারণ পরিস্থিতি এখন খুবই খারাপ, মানে এই যে অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজটা খুবই বাজে জায়গায় আছে। দ্বিতীয় বিষয় হলো এই যে হ্যাঁ, আর এই ডকুমেন্টেশন হিসাবে যে ছবিগুলো আপনারা তুলবেন বা রাখবেন সেগুলো সংশ্লিষ্ট শিক্ষাবন্ধু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, বা কেউ মনে করলে আমাকেও পাঠাতে পারেন, শিক্ষাবন্ধু এসে পাঠিয়ে দেবেন। বেশি না, আপনি যেদিন যাচ্ছেন সেদিনকার একটা ছবি আর একটা জাস্ট একটা ছোট্ট একটা ভিডিও করে রাখবেন। আপনি যে কাজ করেছেন তাহলে সেগুলো ডিস্ট্রিক্ট আমাদের কাছে চাইলে কোনো সময় আমরাও প্লেস করতে পারি যে আমাদের স্কুলের উদ্যোগগুলো নিচ্ছি। দ্বিতীয় বিষয় হলো যে প্যারেন্টস টিচার্স মিটিং, এই জিনিসগুলো আমরা মনে হয় টোটালি ভুলেই গেছি হয়তো। এখানে শিক্ষক শিক্ষিকাদের একটা অজুহাত থাকে যে আমাদের গার্জিয়ানদের অ্যাটেন্ডেন্স সেরকম সন্তোষজনক হয় না, সেই জন্য তারাও কোথাও বলে যে ডেকে আর কি হবে, গার্জিয়ান তো আসে না, আসে আবার চলে যায়। 2001 সালে যেটা কাইন্ড অফ সার্ভিস রুলস বলা চলে, যে প্রাইমারি টিচারদের কি কি দায়িত্ব কর্তব্য, তাদেরকে অব্লিগেশন আছে, কি ডিউটিস আছে, সেখানকার 906 এসি প্রায় মেমো নাম্বার, ডেট হলো 9/7/2001, মানে আমি বানিয়ে বলছি না তার জন্য মেমো নাম্বারটা, যেটা আগে থেকে ছিল 2001 সালে। আপনারা তো অনেক বলেন যে এসআই বানান, সেটা তো সেখানকার আপনার রুল 36-এ পরিষ্কার উল্লেখ ছিল যে এভরি টিচার shall provide information regularly to parents or guardians regarding the attendance or shortcoming of their works. অর্থাৎ প্রত্যেকটা টিচার, এটা 906 এসি প্রায় রুল 36-এ লেখা আছে, এভরি টিচার শ্যাল কথাটা উল্লেখ করেছে। শ্যাল মানে কি জোর দিয়েছে, নাহলে তো উইল উল্লেখ। তো বিষয় হলো প্রত্যেক টিচারের এটা দায়িত্বের মধ্যে পড়ে যে তিনি যে বাচ্চাকে পড়াচ্ছেন তার কি অ্যাটেন্ডেন্স, তার কি শর্টকাট আছে গার্জেনদেরকে জানাবেন। এখন আমাদের প্রাইমারি স্কুলগুলো এখন যেভাবে চলছে সেভাবে হয়তো ওইভাবে জানানো সম্ভব হয় না, বা সব গার্জেন আসে না, বা ইন্ডিভিজুয়ালি ওইভাবে জানানো সম্ভব হয় না। কিন্তু এবং রিসেন্টলি আমাদের ডিও ম্যাডাম একটা চিঠিও করেছেন। তো এই যে প্যারেন্টস টিচার মিটিং, এটা প্রতি মাসে বাধ্যতামূলকভাবে আপনাদেরকে স্কুল লেভেলে কন্ডাক্ট করতে হবে, প্রতি মাসে। এখন যদি বলেন যে আমাদের অ্যাটেন্ডেন্স সেরকম হয় না, এর উদাহরণ হিসাবে একটা কথা আপনাদেরকে মনে করেন যাদের স্কুলে হয়েছিল 2022 সালে সম্ভবত আগস্ট বা সেপ্টেম্বরের দিকে আমি একটা চিঠি করেছিলাম যে যে স্কুলগুলোতে অ্যাটেন্ডেন্স খুবই কম, ওরকম হয়তো 14-15টা বা 16-17টা, আমার এক্সাক্ট ফিগারটা মনে নেই, ওখানে প্যারেন্টস টিচার মিটিং কন্ডাক্ট করার কথা বলা হয়েছে। এবং আমি পার্সোনালি 5টা থেকে 6টা স্কুলে প্রেজেন্ট ছিলাম। সেখানে কিন্তু অ্যাটেন্ডেন্স ভালো, মানে কি খুবই ভালো হয়েছিল, মানে বসতে দেওয়ার জায়গাও ছিল। তাহলে নিশ্চয়ই টিচার্সরা সেভাবে গার্জেনদের কাছে মোবিলাইজ করেছিলেন, সেই ইনফরমেশনটা কনভে করেছিলেন যে এরকম আমাদের মিটিং আছে, তারা এসেছিলেন। এখন এই যে অভ্যাসটা আমরা ভুলে গিয়েছি প্যারেন্টস টিচার মিটিং কন্ডাক্ট করা, সেটা আমাদেরকে প্রতি মাসে একদম ম্যান্ডেটরিলি এটা আমাদেরকে করতে হবে। এবং গার্জেনরা যাতে আসে সেই উদ্যোগটা আপনি, আপনার অ্যাসিস্ট্যান্ট টিচার্স এবং আপনার প্যারা টিচার্স যৌথভাবে নিতে হবে। এটা কিন্তু যে আমার ইচ্ছা হলো করবো, আমার ইচ্ছা হলো করবো না, ব্যাপারটা এরকম না। এটা কিন্তু ডিউটির মধ্যে পড়ে যে আপনাকে প্যারেন্টস টিচার মিটিং করতে হবে, এবং করতে গেলে স্বাভাবিকভাবে গার্জেনকে আপনাকে নিয়ে আসতে হবে, যারা তাদের সঙ্গে মিটিং করবে। এবং এই যে মিটিং, সেই মিটিংয়ে আপনাকে গার্জেনদেরকে যে সরকারি শিক্ষা বা আপনারা কতটা বেটার তাদেরকে শিক্ষা দিতে পারেন ইন কম্পারিশন উইথ আনরিকগনাইজড প্রাইভেট স্কুল, সেইটা তাদেরকে আপনাদেরকে বোঝাতে হবে, কনভিন্স করতে হবে। এবার কনভিন্স আপনি কখন করতে পারবেন? যখন আপনি নিজের জায়গায় নিজে ঠিক করেন যে হ্যাঁ, আমি আমার স্কুলটাকে যত সম্ভব আমি চেষ্টা করি,
আমার টিচার্সদেরকে আমি ঠিকঠাকভাবে মানে আর কি তারা যাতে টিচিং লার্নিং প্রসেসে বা আদার অ্যাক্টিভিটিসে তারা যাতে এঙ্গেজ হয় সেগুলো আমি করাতে পারি। এই জিনিসটা যখন আপনি আপনার মধ্যে যখন এই কনফিডেন্টটা থাকবে যে আমি করি, তখনই কিন্তু আপনি গার্জেনকে এই বিষয়টা কনভিন্স করতে পারবেন। নচেত গার্জেন আপনাকে মুখের সামনে বলে দিয়ে যাবে যে আপনার স্কুলে পড়া হয় না কেন। তাহলে সেই পরিবেশটা আপনাকে নিয়ে আসতে হবে। এটা এখনকার বিষয় নয়, কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। তো আর এটা হচ্ছে আপনার অগাস্ট মাসে প্রথম একটা প্যারেন্ট টিচার্স মিটিং আপনারা করুন এই মাসে, ওইদিন 2 উইক্সের মধ্যে করবেন, সামনে 2 সপ্তাহের মধ্যে একটা প্যারেন্ট টিচার মিটিং করুন। এবং যে মিটিংগুলো করবেন শিক্ষা বন্ধুদেরকে একটু জানিয়ে দেবেন কোন ডেটে কারা মিটিং করছেন। এবং যে স্কুলগুলোতে একটা সিআরসির মধ্যে সব স্কুলে যে অ্যাটেন্ডেন্স খুবই পোর হয় সেটা নয়, কিছু স্কুলে খুব পোর হয়, কিছু স্কুলে আবার মোটামুটি ঠিক আছে। তো যারা শিক্ষা বন্ধু আছেন তারা জানেন ভালোভাবে যে কোন স্কুলগুলোতে অ্যাটেন্ডেন্স খুবই মানে খারাপ হয়। সেক্ষেত্রে সেই শিক্ষা বন্ধুদের বলবো যে সেই স্কুলে যখন প্যারেন্টস টিচার মিটিং হবে তখন আপনারা সেই মিটিংয়ে একটু ফিজিক্যালি প্রেজেন্ট থাকবেন এবং গার্জিয়ানদের সঙ্গে কথা বলবেন। আপনারা ডেটটাও তাহলে সেইভাবে শিক্ষা বন্ধুদের সঙ্গে কথা বলে ফিক্স করে নেবেন। সব স্কুলে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, 1020-22টা স্কুল আছে, সম্ভব না, কিন্তু যেগুলোতে আমাদের প্রয়োজন অ্যাটেন্ডেন্স খুবই বাজে জায়গায় আছে সেগুলোতে। এবং এইটা শুধু যে এই মাসে বললাম সেটা না, এটা কন্টিনিউয়াসলি কিন্তু প্রত্যেক মাসে করতে হবে। আপনার অ্যাটেন্ডেন্স কোনো মাসে একটু ভালো হলো, কোনো মাসে খারাপ হলো, সেটা বিষয় নয়, কিন্তু এটা কন্টিনিউয়াস একটা প্রসেস এখন থেকে করতে হবে। এবং আপনারা যে মিটিং করছেন কি না করছেন সেটা আমাদের এতে একটা রিপোর্ট থাকা দরকার। তা নাহলে অনেক স্কুল মিটিং করবেন, অনেক স্কুল হয়তো মিটিং করবেনই না, যে আমি করলাম কি না করলাম কে দেখতে। তো আপনাদের সঙ্গে প্রতি মাসের 20 তারিখে একটা রিপোর্ট আমরা নিই তো শিক্ষা বন্ধু, যে প্যারা টিচারদের মানে ওনারা যেটা ফিল্ড ডিউটি করেন, ফিল্ড ভিজিট করেন, তার রিপোর্টটা নিই। তার সঙ্গে আপনারা ওই যে প্যারেন্টস টিচার মিটিং করছেন তার একটা অ্যাটেন্ডেন্স শিট হবে, একটা রেজুলেশন হবে, তো সেখানে গার্জিয়ানদের সই থাকবে, তার একটা কপি অ্যাটাচ করবে। দ্বিতীয় বিষয় হলো যে এবার এই যে বিষয়গুলো আপনাদেরকে বললাম যে এগুলো করবেন, এগুলো শুধু করার মতো করলে হবে না, আমাদের কিন্তু দিনের শেষে এনিহাও এই যে অ্যাটেন্ডেন্স এখন আমাদের 43% আছে, এটা আমাদেরকে 55% অ্যাবাভ নিয়ে যেতে হবে। এবং এই যে ডোর টু ডোর মুভমেন্ট বললাম, এটা কিন্তু অ্যাক্টিভলি সমস্ত টিচারকে আপনাকে এনগেজ করাতে হবে এবং করবেন। আমি রিটেন দিয়ে দেবো, মিটিংয়ের যা মাইনুস যা হলো আমি লিখিত আকারে দিয়ে দেবো এবং কী করতে হবে আমি দিয়ে দেবো। যদি কোনো টিচার বলে করবো না বা অনীহা প্রকাশ করে বা কিছু করে, আশা করে বলবে না, তো বলার কি আছে, কারণ সবাই চাকরি করছে, সবাই নিজের দায়িত্ব জানে। যদি কোনো টিচারের ক্ষেত্রে এরকম নেগলিজেন্সি দেখতে পান আমাকে জানাবেন, আমরা কিন্তু এই ডোর টু ডোর মুভমেন্টটা খুব ভালোভাবে করতে হবে এবং অ্যাটেন্ডেন্স যে করেই হোক এই 43%কে আপনাকে 10% অন্তত এই মাসে শেষ করতে পারবেন। অবশ্যই এই মাসে কিছুটা বেড়ে যাবে, যেহেতু পরীক্ষা আছে 100% অ্যাটেন্ডেন্স হবে, কিন্তু সেটা ধরলে তো হবে না, বাকি দিনগুলোতে আপনাকে দেখতে হবে যে আমার কত অ্যাটেন্ডেন্স। তো এই গেলে অ্যাটেন্ডেন্স বাড়ানোর বিষয়। দ্বিতীয় হলো আপনার আনন্দ পরিসরের একটা বিষয়। মাঝে মধ্যে হয়তো আমি ফোনে মেসেজ দিই, আপনারা দেখেন, কিন্তু সেই হিসাবে আপনাদেরকে এভাবে ফিজিক্যালি মিটিং করে কোনোদিন আমার বলা হয়নি। আনন্দ পরিসর করে খুব অল্প সংখ্যক কয়েকটা স্কুল করে, কিন্তু আমাদের যেটা গাইডলাইনে আছে যে শনিবার, প্রতি শনিবার যেটা শেষ আর কি ক্লাস, সেই শেষ ক্লাসে আনন্দ পরিসরে বিভিন্ন অ্যাক্টিভিটিস করাতে হবে। কিন্তু আমাদের যেটা বললাম যে গত 25 তারিখে যেটা মিটিং হয়েছে সেখানে এজেন্ট টিচার ছিলেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে আমরা তো সোম থেকে শুক্র যাই হোক সিলেবাসের পড়া ছেলেমেয়েদেরকে পড়াচ্ছি বা যা করছি, তো ইউনানিমাসলি এটাই ডিসিশন নেওয়া হয়েছে যে শনিবারের দিন
টাইম পিরিয়ড, মানে পুরো স্কুলিং আওয়ার্স 10টা 50 থেকে একদম 2টো অবধি পুরোটা টাইম পিরিয়ড আপনাকে আনন্দ পরিসরে যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেগুলো আপনাদেরকে বাচ্চাদেরকে দিয়ে করাতে হবে। এটা করলে কি হয়, বাচ্চাদের মধ্যে একটু যারা করছিলেন না বুঝতে পারে খেলাটালে তো অ্যাটেন্ডেন্স কিন্তু বাড়ে না তা হয়তো পরের দিনও আসবে যে পরের দিনে এরকম হবে বলে এই হবে বলে আসবে, বা অন্তত এটুকু হবে যে শনিবারের দিনকে কমাই এটা হবে। তো আনন্দ পরিসরের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, তার মধ্যে যেমন আছে আপনার বসে আঁকো প্রতিযোগিতা থাকে, কুইজ থাকে, বৃক্ষরোপণ থাকে, এবং আপনাদেরকে 23 সালে বলেছিলাম ওই রিডিং ফেস্টিভ্যালের কথা, মনে আছে হয়তো খুব সম্ভবত। রিডিং ফেস্টিভ্যালটা চলেছিল 26শে জুন থেকে 22শে জুলাই। তখন একটা যাই হোক একটা টাইম নিয়ে বলা হয়েছিল এই টাইমের মধ্যে রিডিং ফেস্টিভ্যাল হবে, বাচ্চারা পড়বে, ছবি টবি তুলেছিলেন আমাদের। কিন্তু বিষয় হলো এই যে ছাত্রছাত্রীরা রিডিং পড়বে বা তাদের পড়ার মতো তারা সেই অর্জন করবে, এটা তো ওই এক সপ্তাহ করলে হবে না। এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস যে তাদেরকে আমরা রিডিং পড়া শেখাবো, অন্তত আমরা বাঙালি, অন্তত তাদেরকে আমরা বাংলা পড়াটা শেখাবো। তো এই যে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো আছে এর মধ্যে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে আপনারা যদি রিডিং হ্যাবিটটার উপরে, সেটা বিভিন্নভাবে হতে পারে, আদার্স অ্যাক্টিভিটি তো থাকছে, মানে এইটা যাতে প্রতি শনিবার থাকে রিডিং। তো এই যে রিডিং হ্যাবিট, এই যে অ্যাক্টিভিটি রয়েছে এখানে বিভিন্নভাবে করা যায়। আপনি মডেল রিডিং হতে পারে, গ্রুপ রিডিং হতে পারে, ইন্ডিভিজুয়াল রিডিং হতে পারে, ডিসকাশন রিলেটেড টু স্টোরি হতে পারে, ক্রিয়েটিভ ওয়ার্ক হতে পারে, বিভিন্ন এক্সেট্রা অনেক কিছু হতে পারে। এখন আরো একটা আছে প্রি রিডিং অ্যাক্টিভিটিস। প্রি রিডিং অ্যাক্টিভিটিস কেন বললাম, যে আমাদের যারা ছাত্রছাত্রী আছে অনেক স্কুলে হয়তো তারা অক্ষর চেনে না, চিনলেও ওই স্বরচিহ্ন লাগিয়ে কি উচ্চারণ হবে সেটা জানছে না বা কিছু। এখন এগুলো যদি এরকম আপনারা করেন, মানে আমার একটা পরামর্শ যে হয়তো ছাত্রছাত্রীদেরকে বললেন যে এইটা আজকে রিডিং পড়া হবে বা কিছু, তো তোমাদের মধ্যে যে ভালো করতে হবে তাহলে কিছু একটা চকলেট জানবে। এবার প্রি রিডিং অ্যাক্টিভিটিস হিসাবে আপনি ওই যে কি এলিমেন্টের চার্টগুলো আছে, ষোলোচার্ট আছে, ওগুলো আপনি তাকে প্রি রিডিং অ্যাক্টিভিটিস হিসাবে ওগুলো করাতে বলে তাকে শেখাবেন যে বয় আকার কি হয়, লয় আকার কি হয়, কয়টা উচ্চারণগুলো কেউ উচ্চারণগুলো শেখালেন, এগুলো তোমাকে শেখাচ্ছি শেখো, এরপরে ওগুলো করতে দেবো, যে হয়তো হবে তাহলে ওদেরও মনে হবে যে হ্যাঁ আমাকে কিছু একটা দেবে, তোমাকে আমি মন দিয়ে শুনি। এগুলো নর্মাল, জাস্ট নর্মাল জিনিস আমি বললাম, আপনারা টিচার্স আরো ভালো জানেন এগুলো। বা আপনারা গ্রুপ রিডিং করতে পারেন, যে যারা হয়তো কিছু স্টুডেন্ট ভালো, খুব ভালো একদম মানে বানানটানি করতে পারে, এমনি রিডিং করতে পারে, তাদেরকে একটা গ্রুপ করে দিলেন। মাঝে মাঝে যারা তাদেরকে একটা, কেউ হয়তো বানান করে করতে পারে তাদেরকে একটা, তাহলে ওই যে কনসার্ন যিনি টিচার রয়েছেন তার পরিশ্রমটা অনেকটা কমে যাবে। ওরা এদিকে রিডিং করছে, আবার ওই একটা গ্রুপে যেহেতু ভাগ করে দিয়েছেন তাদেরকে তাদের মতন দিলেন, তাহলে সবাই। কারণ আপনারা এই মানে একটা বড় টাইম টিচার্সরা ওয়েস্ট করে ছাত্রছাত্রীদেরকে উচ্চারণ শেখানো যায়। তো সেই ক্ষেত্রে প্রতিদিন শনিবার, অন্যদিন তো আপনারা করছেন, প্রতিদিন শনিবার এই জিনিসটার উপরে যদি একটু বেশি গুরুত্ব দেন, আপনারা যেভাবে দিবেন, তাহলে এখানে কিন্তু আপনাদেরও সুবিধা এবং ওরাও রিডিং পড়াটা শিখবে। মানে এমন হবে না যে ক্লাস 4 পাস করে বেরিয়ে যাচ্ছে অথচ বাংলা রিডিং করতে পারে। আমি ইংরেজির ক্ষেত্রে যাই না, কিন্তু বাংলা রিডিং করতে পারি। তো এই রিডিং হ্যাবিটসের উপরে একটু আপনাদেরকে গুরুত্ব দিতে হবে, যাতে প্রতি শনিবার এই অ্যাক্টিভিটিটা করানো যায়। এবার কে কীভাবে করাবেন, কোন ছাত্রছাত্রী আপনার ক্লাসে আছে কি আছে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে টিচারের উপর। তবে এমন নয় যে আমি দেখানোর জন্য ওটা করছি বা দুটো ছবি তুলে আমার কাজ করলাম। প্রত্যেকে একটা থাকতে হবে যে আমি কিছু শেখাবো, এবং শেখানোর জন্য তার যেটা সবথেকে ভালো কণ্ঠ মনে হবে সেটা দিয়ে শেখাবো। দ্বিতীয় বিষয় গেল হচ্ছে আপনার টাইম টেবিল। এর আগে আপনারা করেছেন স্কুলে টাইম টেবিলের ফরমেশন করেছেন,
হয়তো এখন ইদানিং আর করা হয়নি, তো ওটা একটা করে নেব এবং ও টোটাল ছবিটা আমি শেয়ার করে দেবো। আরেকটা বিষয় হলো যেটা বললাম, আনন্দ পরিসরের অ্যাক্টিভিটিস হিসাবে প্রথম অ্যাক্টিভিটিস হলো পোশাক প্রতিযোগিতা বা ড্রয়িং বা পেন্টিং কম্পিটিশন। এটা আমাদেরকে রিসেন্ট ম্যাডাম চিঠি করেছেন, ডিপিও ম্যাডাম। এটা বলা হয়েছে যে প্রত্যেকটা স্কুল, এই যে আনন্দ পরিষদ যেটা শনিবারে হচ্ছে, এখানে ওই ড্রয়িং বা পেন্টিংয়ের উপরে বাচ্চাদেরকে আঁকতে দেবেন। আঁকার পরে একটা কম্পিটিশন টাইপ হবে এবং সেখান থেকে মানে পুরো স্কুলের মধ্যে ফার্স্ট কে হচ্ছে, সেকেন্ড কে হচ্ছে, থার্ড কে হচ্ছে। আমি ফরম্যাট শেয়ার করে দেবো, অ্যানেক্সার এ, এটা ডিসক্রিপ্টে শেয়ার করা ফরম্যাট। সেই ফরম্যাটে আমাদের সিএলআরসিএমে আপনারা রিপোর্ট জমা করবেন। তারপরে আপনাদের সমস্ত স্কুলেরটা পেয়ে তখন আমাদের সার্কেল ওয়াইজ তখন কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেটা আমরা ডিস্ট্রিক্টে পাঠাবো। তাহলে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে এই যে আপনার এই যে ড্রয়িং বা যে পেন্টিং, এই যে কম্পিটিশন, এটা কিন্তু ম্যান্ডেটরি, মানে প্রত্যেক এটা আপনারা রাখবেন। আর দ্বিতীয়ভাবে যেটা বললাম এটা রাখবেন। তার সঙ্গে কিছু আছে, বৃক্ষরোপণ আছে, আরও কিছু আছে, অনেক সময় গান করে বা আবৃত্তি করে, কুইজ আছে, এগুলো করে। তো কুইজের প্রসঙ্গে একটা কথা বলি, আপনাদের তো আনন্দ পরিসরে আমরা কুইজের কোশ্চেন আর কি শেয়ার করি, আমাদেরকে যেটা দেয় স্টেট থেকে। কিন্তু ওই কোশ্চেনটা আপনার কম্পারেটিভলি মানে ওই বাচ্চাদের পক্ষে খুবই কঠিন, মানে আমাদেরও সহজে উত্তর, অনেক উত্তর আমাদেরকেও সার্চ করে দেখতে হবে উত্তরটা কী হয়। এখন যেদিনটা পার্টিকুলার বলা হচ্ছে যে হ্যাঁ ওই কোশ্চেনের উপরে আপনারা কুইজটা অর্গানাইজ করুন, সেদিন তো আমাদের করতে হবে, কিছু করার নেই। কিন্তু প্রতি সপ্তাহে তো ওটা হয় না, বাকি সপ্তাহগুলো আনন্দ পরিসরের ক্লাসে যদি আপনি কোনোদিন মনে করেন যে আমি 1 ঘন্টা আজকে কুইজ করাবো, সেক্ষেত্রে সেই ক্লাসের বাচ্চাদের তারা যতটুকু জানে বা ইয়ে করে সেই হিসাবে কোশ্চেন সেট করে আপনারা কুইজটা করান। বেশি কিছু না, প্রাইজ হয় হয়তো একে চকলেট কিনে রেখে দিলাম, ওই প্রাইজ দিলেন বা ঘুম দিলেন বা কিছু দিলেন, আবার দিলেন, কিছু দিলেন, এমন কিছু বেশি লাগবে না, বাচ্চারা ওদের খুশি হয়। তো পুরো শনিবারটা আর কি আনন্দ পরিসর যেটা আছে, তার মধ্যে রিডিং হ্যাবিট বলুন এবং ড্রয়িং বা পেন্টিং কম্পিটিশন বলুন বা বৃক্ষরোপণ বলুন বা কুইজ বলুন, এই জিনিসে আপনারা পুরো টাইমটাকে ইউটিলাইজ করুন। এবং রিডিং হ্যাবিট বা রিডিং, এই যে পড়াটা, রিডিং পড়াটা, এটা আমি বলবো আপনাদেরকে যেটা প্রতিদিনই একটা মানে অনেকটা জায়গা ঘুরে রাখে, তা অন্তত যাতে রিডিংটা ও করতে পারে, সে অন্যদিনও সেটা রিডিংটাও যাতে করতে পারে। তো এই গেল আপনার শনিবারে আনন্দ পরিসরের বিষয়গুলো। এখন আমার ফিরে আসি ওই স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। কিছু আমাদের টিচার্স রয়েছেন কিছু স্কুলে, তারা নিজেরাই প্রাইভেট স্কুলের সঙ্গে আর কি কোনোভাবে অ্যাটাচ রয়েছেন এবং তারাও যেন তার স্কুলে যে বাচ্চা কম আসুক বা কিছু আসুক চাইছে আমার স্কুলে, এরকম কিছু স্কুল আছে। যেমন একটা আছে আপনার দক্ষিণ অন্তর্দুপার, ওটা হেড টিচার আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ অন্তর্দুপার। তো বিষয় হলো, আরো দাঁড়াচ্ছে আপনার এনরোলমেন্ট কত টোটাল? কত? 939। আসে কত? 100-150। আপনার স্কুলের টিচার কত? 7 জন। তো বিষয় হলো, আপনার কি মনে হয় না যে এটা খুব মানে বাজে জায়গায় আপনি আছেন? এটা কি করেন তার জন্য? ঠিক আছে, আপনি গ্রামে গ্রামে কত যান এবার দেখবেন। তো বিষয় হলো যে এরকম যে গ্রামে গ্রামে যায় বা ইয়ে করি, এইসব বিষয়গুলো কিন্তু বললে আর চলবে। আজকে আপনাদেরকে প্রথম মিটিং আমি ডাকলাম, তাই কি আপনাদেরকে করতে হবে সেগুলো আমি বলে দেবো। পরের মাস থেকে যখন রিভিউ মিটিং হবে, মানে যেহেতু ডিস্ট্রিক্টটা আমাদের হচ্ছে, আমাদের সাথে লেভেলে করতে হবে, তাহলে ওখানে আমি মানে কী করে করবো, আমরা দিতে হবে। তখন কিন্তু ওরকম ইন্ডিভিজুয়ালি, মানে আমরা জানি কোন স্কুলগুলোতে এরকম কম হয় বা ইয়ে হয় এবং টিচারদের গাফিলতির কারণে কম হয়, তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি উত্তর দেবে এবং সেই উত্তর যদি সন্তোষজনক না হয় আমি তো চিঠিগুলো পাঠিয়ে দেবো এগ্রিমেন্টে। বুঝতে পারলেন তো? কাউন্সিলে পাঠাবো নাকি
কিন্তু যেখানে মাসের পর মাস কিছু করে না, এটিএম করে। তো যে বিষয়গুলো বললাম, এই যে বাড়ি বাড়ি যাওয়া বা ইয়ে করা, এই বিষয়গুলো কিন্তু আবারও বলছে আমার কিন্তু অ্যাডভাইস নয়, এগুলো কিন্তু হায়ার অথরিটি থেকে যেরকম ইনস্ট্রাকশন এসেছে আমি আপনাদেরকে ডিসিমিনেট করছি, সেটাকে আপনাদেরকে আমি কনভে করছি। এগুলো এমন নয় যে কোনো টিচার বলবেন যে আমি শুনবো না, কেউ বলবেন আমি শুনবো, এটা না, এটা বাধ্যতামূলকভাবে কিন্তু সবাইকে করতে হবে। কারণ পরিস্থিতি এখন এতটাই খারাপ জায়গায় আছে, এই 42% অ্যাটেন্ডেন্স সত্যি খুব লজ্জাজনক। এবং আমাদের পৌরসভা এলাকাটা আরো খারাপ, 33%, এটা কে মানবে? তো যেগুলো বললাম 2-3বার তো বলে দিলাম, যাই হোক আবার লিখিত আকারে আপনাদেরকে আমি দিয়ে দেবো। একদম আগামীকাল থেকে এটা একদম থরলি মেনটেন করার চেষ্টা করুন, চেষ্টা না মেনটেন করতে হবে, মেনটেন করুন এবং টিচারদেরকে নিয়ে বসুন। কালকে আপনারাও টিচারদেরকে নিয়ে মিটিং করুন যে কালকে আমাদের মিটিং ছিল, আমরা এসব শুনে এসেছি। কারণ এমন বেশ কিছু স্কুলে হয় যে এখানে হয়তো হেড টিচার এসেছেন, তার অ্যাসিস্ট্যান্ট টিচারের দেখা যাচ্ছে হয়তো উদ্যোগ আছে, কিন্তু তাকে যখন আমি স্কুলে গিয়ে জিজ্ঞেস করছি যে আপনার এটা হয় না কেন বা কি কেন, যে আমি তো হেড টিচারদেরকে মিটিং করে বলেছিলাম, তখন বলছে আমাদেরকে তো ইনফরমেশনটা দেয়নি, কি বলবো। তো বিষয় হলো আজকে যারা মিটিংয়ে শুনলেন, কালকে গিয়ে টিচার্সদেরকে নিয়ে আগে ফার্স্ট হাফে এই বিষয়গুলো বলুন যে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। আজকে যেটা শুনলেন আশা করি কালকে ভুলে যাবেন না। কালকে গিয়ে ফার্স্ট হাফে গিয়ে টিচার্সদেরকে নিয়ে বসুন এবং এই কাজগুলো করতে হবে। শুধু প্যারা টিচার্স নয়, প্যারা টিচার্স, অ্যাসিস্ট্যান্ট টিচার্স, হেড টিচার্স কালেক্টিভলি করতে হবে। এবং এই যে পরীক্ষার টাইমটা মানে 12 থেকে আপনার 17, এই টাইমটাতে আমরা একটা মানে ভালো ইয়ে পেয়ে যাচ্ছি যে সেকেন্ড হাফটা আমরা পুরোটা ওই জিনিসটা আমরা ইউটিলাইজ করি। এবং আগামীকাল থেকেও 2 বা 3 যার যেমন হোক টিচারগুলোকে এই কাজে করুন যাতে অ্যাটেন্ডেন্স বাড়ে। এবং শুধু অ্যাটেন্ডেন্স বাড়িয়ে দিলে হবে না, আপনার স্কুলেও যাতে বাচ্চাগুলো কেন আসছে, শুধু খেতে আসে না, পড়তে আসছে, অন্তত তাদেরকে বেসিক জিনিসগুলো শেখান। তা না হলে কিন্তু খুবই সমস্যা। আমার সমস্যা কেন হচ্ছে আপনারা তো এখন বুঝতে পারছেন না, মানে যে দিকে এডুকেশন সিস্টেম যাচ্ছে এগুলো প্রাইভেটাইজেশন মেজার করতে, কিন্তু তাতে আপনাদের মনে হচ্ছে আমরা কিন্তু সব থেকে বেশি সাফারার যদি কেউ হন টিচার্সরা হবে। আপনি দেখুন একটা প্রাইভেট স্কুলে সামান্য কে সে হয়তো ক্লাস 12 পাস, 13 সালে পাস করেছে, এখানে হয়তো আমার মানে আছে টিচার্স আছে 70%, 75% আমরা করি, মাস্টার ডিগ্রি করে টিচার আছে আমাদের, তবু ওখানে কেন যাচ্ছে? আসলে বিষয়টা ওটা না, বিষয়টা জানার বিষয়টা না, বিষয়টা হচ্ছে আমি যেটুকু জানি সেটুকু আমি পুরোটা আমার যাওয়ার মানসিকতা আছে, বিষয়টা এখানে। আপনারা যদি মনে করেন আমাদের কোনো সমস্যা নেই, ভালো করে ডিপলি ভেবে দেখবেন আপনাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে আপনারা প্রাইভেট স্কুলে পড়ান, হয়তো কিছু এক্সেপশনাল থাকতে হবে, কারণ আপনার তো নিজের উপরে ভরসা নেই, তাই না? তো বিষয় যেটা হলো যে আমাদের 100% এলে আমরা বুঝতেও দিতে পারবো না, আমাদের টিচার্সও নেই, আমরা পড়াতেও পারবো না, এটা একদম ফ্যাক্ট, বাস্তব। কিন্তু এই 40%টা আপনাদেরকে যেভাবে বললাম এভাবে করুন, এইটা আপনাদের 55% আবার নিয়ে যাবে, 60%-এর কাছে নিয়ে শুরু করুন। টিচার্স মিটিং করুন, বাড়ি বাড়ি যান, তাদেরকে বোঝান, এগুলো করুন না, একটু সমস্যা। আর শনিবারে যেটা বিষয় বললাম এগুলো আনন্দ পরিষদ যা ছিল কম্পিটিশন রিডিং হবে এগুলো করতে হবে। আর থার্ডলি যেটা বিষয় বলার, এটা যারা অ্যাটেন্ডেন্সের বিষয়পত্র, যে আপনাদেরকে কম্পোজিশনের টাকা আমরা দিই বছরে 2বার। এই বছর এই 24-25 ফিনান্সিয়াল ইয়ারে এখনো দিইনি, ডিস্ট্রিক্ট থেকে আমরা পাইনি, ডিস্ট্রিক্টও স্টেট থেকে পাইনি, তাই আমরা এখন দিই। তো আপনারা স্কুলগুলো হয়তো 25,000 করে পান বা কেউ 37,500 পান, একদম কম হলে হয়তো 15,000 পান, 15,000 পান এরকম স্কুল কমই হয়তো প্রতাপগঞ্জ প্রাইমারি হতে পারে, অ্যাটেন্ডেন্স খুবই কম।
এই স্টুডেন্ট স্কুল পড়ে। তো বেশ কিছু কিছু স্কুলের আছে যে টাকাগুলো একসঙ্গে একদম ক্যাশে তুলে নেওয়া, তারপরে এটা ওটা সেটা বিল ঢুকে দিয়ে ওটাকে ম্যানেজ করে। রিসেন্টলি আপনারা ইউসি জমা করলেন, ইউসিগুলো জমা দিতে গিয়ে দেখলাম একটা স্কুলে যে আপনার কি বলে 1000 টাকা দেওয়া হয়েছিল কমিউনিটি মোবিলাইজ। তো আপনার মিষ্টির বিল দেখিয়ে দিয়েছে 1000 টাকা যত মিষ্টি হয় এখানে তাই দেখিয়ে দিয়েছে। গার্জেনদের নাকি মিষ্টি খাইয়েছে, ভালো কথা। অথচ মিটিং যে করেছিল তো তার তো তাহলে অ্যাটেন্ডেন্স শিট থাকবে, রেজুলেশন থাকবে, তার সব কিছু 60,500 টাকা পাচ্ছে, একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট ওষুধের বিল। ছাত্রছাত্রীরা নাকি ক্যালকো খাইয়েছে না জ্বরের ওষুধ খাইয়েছে। এগুলো তো আমরাও দেখলে বুঝতে পারি, এগুলো তো দেওয়াই যায় না স্কুলে, কে ডাক্তারের জন্য। তো বিষয় হলো যে এই সমস্ত জিনিসগুলো দেখছি, বুঝতে পারছি, যখন ধরবো ভালো করে ধরবো। আর হ্যাঁ, এবং তৃতীয় বিষয় হলো যে আপনারা যখন এই কম্পোজিট গ্র্যান্ট নিয়ে, অবশ্য আমি যে টিচার্স এতগুলো ওষুধের বিল দিয়েছেন, আমি তাকে বলেছি পার্সোনালি যে টাকাটা ওষুধের বিল, এটা পুরোটা উনি বলছেন যে উনি খরচ করেননি, ওনার স্কুলের আরেকজন টিচার দায়িত্ব আছেন। আমরা সে দায়িত্ব আছে, আমার জন্য দরকার নেই, ও টাকার আপনি কাজ করিয়ে দেবেন স্কুলে, তা নাহলে চিঠি লিখে বাজারে তুলবে। তো যাই হোক, কাজ করাবে। তৃতীয় বিষয় হলো যে যখন আপনারা 10,000 টাকার বেশি কিছু কিনছেন বা করছেন, আপনাদেরকে বলা হয়েছিল কোটেশনের কাগজপত্রগুলো আপনি কোটেশন যেভাবে করতে হয় পুরো প্রসিডিউর মেনটেন করা হবে। তো আমরা ইউসি জমা দিতে গিয়ে অনেক স্কুলকে এবারকার মতন আমরা হয়তো বলেছি যে আপনারা ব্যাগ থেকে কাগজগুলো এনে দেন, আমরা সেখানে দিই। কিন্তু বিষয় হলো যে চাকরি আমিও করছি, চাকরি আপনারাও করছেন। টিচারদেরকে এখন সরকার ভালোই বেতন দেয়, খারাপ দেয় এটা বলা যায় না। সেহেতু যে এই জিনিসগুলো আমি জানবো না বা আমার জানা ছিল না বা আমার কোনোদিনই জানার দরকার নেই, এই জিনিসগুলো মাথায় আনাটা ঠিক নয়। কারণ আমি যখন কোনো কাজ করছি আমি পুরো মেনটেন করা আমার দরকার। কোটেশনের কিভাবে করতে হয় সেই বিষয়টা আগেও আপনাদেরকে বলেছি, আরেকবার জাস্ট বলে দিই, হয়তো সবাইকে বলিনি, সবাই জানা নাও থাকতে পারে। প্রথম বিষয় হলো যে 10,000 টাকার উপরে, মানে 10,001 টাকা হলে যদি আপনার মনে হয় আপনি কোনো জিনিস কিনবেন বা আপনি কোনো কাজ করেন, তাহলে অ্যাট ফার্স্ট আপনি আগে একটা রেজুলেশন করবেন যে আমার এই অমুক আলমারিটা কেনার দরকার বা অমুক কাজটা করানোর দরকার, তার জন্য দরপত্র আহ্বান করা। এবং যে দরপত্র আহ্বান করা হবে সে জমা নেওয়ার ডেট হচ্ছে এত তারিখ থেকে এত দিন। নর্মাল কোটেশনের থেকে 7 দিন টাইম রাখতে হয়, এবং এমার্জেন্সি যদি হয় তাহলে 3 দিনে। তো এবং 7 দিন যখন নর্মালি আমি বলি, প্রাইমারি স্কুলে থেকে আমি নর্মালি বললাম, তাহলে 7 দিন এত থেকে এত ডেটে জমা নেওয়া হবে এবং তারপরে একটা ডেটে সেটা ওপেন করা হবে। এটা রেজুলেশন হলো, টিচার্সরা সই করলেন, হেড টিচার সই করলেন। তার প্যারালালি স্কুলের প্যাডে একটা নোটিশ আছে যে আপনি অমুক এই ধরুন আলমারিটা কিনবেন, তার কনফিগারেশন আপনি মেনশন করলেন বা যা করলেন, তো সেটার নোটিশ হলো এবং আপনি দরপত্র আহ্বান করছেন এবং এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনার স্কুলের যে আগ্রহী ব্যক্তি যে বিডার সে জমা দিতে পারে এবং এত তারিখ সেটা ওপেন করা হবে। সেই কাগজে আপনার স্কুলের নোটিশ বোর্ডে ঢুকবে, আমার অফিসে একটা জমা দিয়ে দেবেন এবং লোকাল পঞ্চায়েতে একটা জমা ওইখানে রিসিভ কপিগুলো রেখে। এবার আফটার 7 days যখন আপনার কোটেশন ওপেন হলো, হওয়ার পরে স্বভাবতই যে সব থেকে লোয়েস্ট রেট দিয়েছে আপনি তাকে কাজের বরাদ্দটা দিবেন, আপনি ওয়ার্ক অর্ডার দেবেন বা সাপ্লাই অর্ডার দেবেন।
তখন যখন ওপেন হলো তার রেসপেক্টে আরেকটা রেজুলেশন হলো যে হ্যাঁ এই 3 জন বা 4 জন বা 5 জন জমা দিয়েছিল, তার মধ্যে এর লোয়েস্ট একে ওয়ার্ক অর্ডার বা সাপ্লাই অর্ডারটা দেওয়া হয়ে গেল। তারপরে আবার অফিস প্যাডে আরেকটা লিখে ওকে শুনে মনে হচ্ছে অনেক কাজ ও করতে লাগবে না। তারপরে আবার একটা লিখে আপনাকে ওই যে আছে মানে যাকে আপনি কাজের বরাদ্দটা দিচ্ছেন তাকে রিটেন একটা দিতে হবে যে হ্যাঁ আপনি জমা দিয়েছিলেন, আপনাকে এই কাজের জন্য সাপ্লাই অর্ডার দেওয়া হলো, আপনি এতদিনকার মধ্যে আমার অফিস স্কুলে এটা কতটা ঘুমাচ্ছে তো যে এতদিনের মধ্যে আপনি ওটা আমার স্কুলে ওটা জমা মানে ইয়ে করুন, সাপ্লাই করুন। সাপ্লাই আপনাকে দিয়ে দিল, তারপরে আপনাকে একটা বিল দেবে। এবার বিল পেলে যেভাবে রেজুলেশন করে তাকে টাকা দেন, অ্যাকাউন্ট বই চেক দেন বা এনএফটি করেন বা আরটিজিএস করেন। এবং যদি কোনো কনস্ট্রাকশনের কাজ করা যদিও কম্পোজিটের টাকাতে যদিও একবার মানে এসএসএ নর্মস করা যায় না, তবুও স্কুলের তো কাজ হচ্ছে, সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে পুরোটা খারাপ বলে একটু মনে করি না। কিন্তু কনস্ট্রাকশনের কাজ করলে আপনাকে বিফোর ওয়ার্কস একটা ছবি তুলে রাখবেন এবং কাজ হয়ে যাওয়ার পরে আফটার ওয়ার্কস একটা ছবি তুলে রাখবেন। আপনি একটা কোনো জায়গায় প্লাস্টার করবেন, প্লাস্টার করার আগে একটা ছবি তুলে রাখবেন, পরে একটা। এইগুলো হচ্ছে সামান্য টুকটাক ছোটোখাটো জিনিস, যদি সমস্যা হয় জিজ্ঞেস করতে পারেন, আমাদেরকে বলে দিন কোনো সমস্যা। আর হলো আপনার এই উইপসের একটা আছে, আপনারা তো বাচ্চাদেরকে ওষুধ দেন, তো এই 1 থেকে 5 অবধি সেগুলো রিপোর্ট মাঝে মধ্যে আপনাদের সঙ্গে চাওয়া হয়, ওই গুগল ফর্ম দিয়ে চাওয়া হয়, ওগুলোকে রিপোর্টগুলো করে নেবেন। এই গেল বিষয়। তবে সবথেকে বিষয়ের বাইরে গিয়ে মূল যেটা আমার বিষয় সেটা হলো স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সটা আপনাকে বাড়ানো। কারণ বিষয় হলো যে আমাকে যদি ওখানে গিয়ে শুনতে হয় যে এরকম একটা কেন, স্বাভাবিকভাবে আপনাদের এখানে করবেন। আজকে প্রথম মিটিং, আজকে আপনাদেরকে আমি বলে দিলাম এই করবেন। দ্বিতীয় মিটিংয়ে কে কি কি করেছেন তখন সেগুলো আমি জানবো, তখন আমি আর কিছু করবো না, আপনারা বলবেন। আরেকটা বিষয়ের সঙ্গে রিলেটেড যেটা বললেন, আমার বলতে মিস হয়ে গেছিল যে প্যারা টিচাররা এর আগে ফিল্ড ভিজিট করতেন, অ্যাজ পার জিও সপ্তাহে একদিন করার কথা। এখন বিভিন্ন স্কুলে গেলে প্যারা টিচারদের বিভিন্ন ফরম্যাট দেখা যায়, যার যেটা ইচ্ছা হয় সে সেটা ফরম্যাট। কেউ হয়তো পাড়ার একটা মোড়ে বসলো, বসে 10 জনকে ডাকলো, দেখে টিচার দিয়ে নিল। কেউ আবার সে কষ্টটুকুও করে না, নিজেরই 10টা আঙুলে 10টা টিচার দেয়। তো সেগুলো আমরা দেখতে পাই। আবার এমন স্কুল আছে বাড়ি বাড়ি ঘুরে দেখে, এগুলো করে, এগুলো আমরা দেখেছি। তো নপাড়া প্রাইমারি প্যারা টিচারের আমার মনে হয় যে প্যারা টিচারগুলো সত্যি খাটে না করে, তো ভালো আছে, তার সঙ্গে কিছু খারাপ থাকবে সেটাও আছে। এখন বিষয় হলো যে ইউনিফর্ম আমাদের কোনো ফরম্যাট ছিল না, তাই যার যেটাতে ইচ্ছা হতো সে সেটাতে কিন্তু এই চাইল্ড ট্র্যাকিংয়ের এগুলো করতো। এবং কোনো হেড টিচারের ইচ্ছা হলে কাউন্টার সাইন করতেন। এখনো কোনো হেড টিচারের চাইল্ড ট্র্যাকিং কি বুঝতে পারেন না, কাউন্টার সাইনও করেন না, জানি না। আবার কিছুজন করেন, যেহেতু এর আগে বলা হয়েছিল কাউন্টার সাইন করেন, কিন্তু কাউন্টার সাইন যে করলেন, কিসে কাউন্টার সাইন করলেন সেটা বুঝতে পারেন না। মানে দেখা গেল উপরে যে বাড়িগুলো ভিজিট হয়েছে যে ছাত্রছাত্রী, তার গার্জেনদের সইও নেই, কোনো লেপটপ ইমপ্রেশনও নেই, কিছু নেই, অথচ সেখানে হেড টিচার কাউন্টার সাইন করছে। তার মাথায় একবার এলো না যে উনি যে গিয়েছেন তাহলে গার্জেনের সই না নেই, এটিআই কিছু তো একটা থাকবে, কোনো কিছু নেই, তবুও আমি কাউন্টার সাইন করছি। তো আমি একটা ফরম্যাট বানিয়েছি যেখানে স্টুডেন্টের নাম রয়েছে, তার রোল নাম্বার এবং তার ক্লাস। তার সঙ্গে থাকবে যে একটা স্টুডেন্টস আপনার দুইভাবে স্কুলে মানে অনুপস্থিত হতে পারে, কীরকম, একদম কন্টিনিউয়াসলি অ্যাবসেন্ট, হয়তো 1 মাস 2 মাস আসে না, এরকম আছে কিছু, পরীক্ষার সময়টা খালি আসে। তাদেরকে আপনি যতই বলেন তার স্কুলে আসবে না, তারা কোনো বড় আর কি প্রাইভেট স্কুলে পড়ে বা কোথাও পড়ে। এবং যেটা সব থেকে বেশি সমস্যা আপনাদের জন্য সেটা হচ্ছে বাচ্চাদের রোটেশনে আছে, 2 দিন এলো, 4 দিন এলো না, আবার 2 দিন এলো, এরকম।
তো আমার যেটা মনে হয় যে যারা কন্টিনিউয়াসলি অ্যাবসেন্ট তাদের থেকে যে বাচ্চাগুলো ইররেগুলার দুদিন আসতে, ওই বাচ্চাগুলোকে যদি আমরা মোবিলাইজ করি, বাচ্চাদের উপকার, আমাদের স্কুলে অ্যাটেন্ডেন্স বাড়বে এবং আমরা কাজের মতন একটা কাজ করব। যে বাচ্চা লং অ্যাবসেন্ট লোক আছে কেন, তো সেখানে আছে যে যদি বাচ্চা আপনার ইররেগুলার ইন অ্যাটেন্ডিং হয় স্কুলে উপস্থিত হওয়ার ক্ষেত্রে, তাহলে অ্যাভারেজ সপ্তাহে সে কদিন আসে, 3 দিন আসে না 2 দিন আসে না 1 দিন আসে এরকম, এবং যদি লং অ্যাবসেন্ট হয় তাহলে কতদিন আসে, এবং তার গার্জেনের কাছে যাওয়া হলো এবং কি ইনিশিয়েটিভ নেওয়া হলো। অর্থাৎ আমি দেখতে চাইছি যে যে বাচ্চার বাড়ি আমার প্যারা টিচার যাচ্ছে বা টিচারই যে কেউ যাচ্ছে, আদৌ সে টিচার জানে তো যে এই বাচ্চাটা আমার 3 মাস স্কুল আসে না, আমার সপ্তাহে 2 দিন স্কুল আসে না, মানে 2 দিন আসে 4 দিন আসে না বলে আমি যাচ্ছি। এই ইনফরমেশনটা তো সে জানবে, তারপর তো গিয়ে সে বলবে। সে তো নিজেই জানে না, একটা নাম অ্যাটেন্ডেন্স খাতা থেকে লিখে নিল, অথচ নিজেই জানছে না যে বাচ্চাটার উপস্থিতি কিরকম, যে সপ্তাহে 2 দিন আসছে, 4 দিন আসছে না 2 মাস ধরে আসছে। সমস্যাটা এইখানে যে আমাদের কাজের কাজ কিন্তু হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এখন তো আপনাদেরকে যেটা বললাম, এই মাস অবধি আপনারা ডোর টু ডোর মুভমেন্ট এটা করুন। এবার এই যেটা করছেন এখানে কিন্তু প্যারা টিচারের ফরম্যাটটা আমি নিয়ে আসছি না, আমি শেয়ার করে দেবো অবশ্যই, কিন্তু এটা করুন, অ্যাটেন্ডেন্সটা একটু বাড়ুন। তারপরে গিয়ে যখন প্যারা টিচারদেরকে যে ফিল্ড ভিজিট করছে তখন কিন্তু ওই ফরম্যাটে প্যারা টিচার ফিল্ড ভিজিট করবে, এবং ওই ফরম্যাটে যখনই প্যারা টিচার ফিল্ড ভিজিট করবে তার মানে এটাই মানে যে তথ্যগুলো চাওয়া হয়েছে তার মানে ওনাকে অ্যাটেন্ডেন্স খাতা দেখতে হবে বা আপনাদের হেড টিচারদের কাছে ইনফরমেশন চাইতে হবে যে এই বাচ্চার কাছে যাচ্ছি, উনি মানে ওয়েল ইনফর্ম হয়ে যাচ্ছেন যে এই বাচ্চা আমার 2 দিন আসছে না 2 মাস হয়ে যাচ্ছে। মানে আমি হ্যাপাজারলি 10টা স্টুডেন্টের বাড়ি চলে গেলাম, এটা তো কোনো কথা নয়। আমি একটা এই পাড়ায় গেলাম, একটা ওই পাড়ায় গেলাম, সেই পাড়ায় গেলাম, এটা তো কথা নয়। আমাকে সেই সমস্ত স্টুডেন্টদেরকে মোবিলাইজ করতে হবে যারা আমার স্কুলে ইররেগুলার অ্যাটেন্ড করে। যদি এই ক্ষেত্রে আমি শীট শেয়ার করে দেবো, যদি কোনো সমস্যা হওয়ার কথা না আমাকে জানাবেন, সমস্যা হওয়ার কথা না। তো বিষয়গুলো যাই হোক শব্দগুলো বলা হলো, আরেকটা জিনিসটা লিস্ট করে দিই, যেটা বিষয় হলো যে আগামীকাল থেকে আপনারা যেটা শুরু করবেন সেটা হলো 2 জন বা 3 জন টিচার মিলে, যার স্কুলে যেরকম টিচার এসছেন এটা মানে সামনে বলা যাবে না, তো আপনারা ডোর টু ডোর মুভমেন্ট করুন এবং তার ফটো তুলে রাখবেন এবং রেখে কনসার্ট শিক্ষক বন্ধুদের হোয়াটসঅ্যাপে দিন। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যখন আমাদের পরীক্ষা চলবে সেই টাইমটাতে আপনারা সেকেন্ড শিফটটা টোটালি একজন টিচারকে স্কুলে রেখে বাকি টাইমটা ওই কাজে ইউটিলাইজ করুন। থার্ডলি আর একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম যে একটা স্কুলে যদি কোনো টিচার অ্যাক্টিভলি ক্লাস করান তাহলে নিশ্চয়ই তার কাছে এই ইনফরমেশনটা বা তিনি জানেন যে আমার কোন বাচ্চাটা প্রাইভেট স্কুলে যায়। যদি কেউ বলে আমি জানি না তাহলে কিন্তু এটা মানে মানা যাবে। অবশ্যই তিনি জানেন যে কোন বাচ্চাটা প্রাইভেট স্কুলে যায়, বা কেউ যদি আমি ধরেও নিলাম কথা জানেন না, তবুও আমাদের এই যে পরীক্ষাটা হবে 12 তারিখ অবধি, এখানে তো আমাদের প্রায় মানে সমস্ত বাচ্চা আসে, সেক্ষেত্রে বাচ্চাদেরকে বললে ওরাই কিন্তু হাত তুলে বলে দেবে কে কোন স্কুলে যায় বা কি যায়। তো বিষয় হলো যে আমি একটা গুগল ফর্ম শেয়ার করবো হয়তো কালকে বা পরশুর মধ্যে, সেটা এখন ফিল আপ করতে হবে সেটা না, আমি ডেট দিয়ে দেবো, ধরে রাখুন এই মাসের 20 তারিখের মধ্যে, আমি জাস্ট ডেটটা বলে রাখলাম। সেখানে আপনার পিপির কত বাচ্চা অন্য স্কুলে ভর্তি আছে, সেটা কোচিং সেন্টার হতে পারে, সেটা গাইডসের স্কুল হতে পারে বা এমনি স্কুল হতে পারে, কিন্তু মানে তার জন্য আর কি আপনার স্কুলে আসা যাওয়াটা ইরেগুলার। এমন না যে আপনার স্কুল আসে না সেটা নয়, কিন্তু ওইখানে পড়ে তার জন্য এখানে ইরেগুলার। তো পিপির ওইরকম বাচ্চার সংখ্যা নেবো, 1 এর নেবো, 2 এর নেবো, 3 4 এবং যেখানে 5 আছে এটা গুগল ফর্মে দিয়ে দেবো। 20 তারিখের মধ্যে দিলে হবে, আমি ডেট মেনশন করে দেবো। এবং তার সঙ্গে আরেকটা কাজ আপনাদেরকে করতে হবে যে আপনাদের বাংলা শিক্ষা পোর্টাল থেকে তো ছাত্রছাত্রীদের তথ্য বেরোয়, আমি এক্সেলের লিখে বেরোয় ছাত্রের নাম, তার বাবার নাম, তার ফোন নাম্বার, মায়ের নাম, ক্লাস, সেকশন সবই বেরোয়। ওইটা আপনারা প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে ওখানে হার্ড কপিতেও সেই জিনিসটা মেনশন করতে হবে, অর্থাৎ আমার স্টুডেন্ট ওয়াইজ চাই।
তাহলে যখন জেলাতে এই প্রশ্নগুলো আসছে যে তাহলে আপনার কত বাচ্চা প্রাইভেট স্কুলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার কাছে যাওয়ার মতো কোনো ঠিকানা থাকছে না। এবার সেইটা যদি আমি আপনাদের কাছ থেকে গুগল ফর্মে পাই এবং অ্যাজ ওয়েল অ্যাজ হার্ড কপিতে সে বাচ্চাগুলোকে যেন আইডেন্টিফাই করতে পারি, তাহলে সেই জিনিসটা অনেকটা সহজ হবে। আমার পক্ষে সহজ হবে, আপনাদের এই যে ডোর টু ডোর ভিজিট করা বা ছাত্রছাত্রীদের কাছে যাওয়া সহজ হবে। কারণ আপনাদের কাছে তথ্য চলে এলো যে এর মধ্যে কোন কোন বাচ্চাগুলো আছে, কার কার বাড়ি আমাকে যেতে হবে, কার কাছে গেলে তাকে স্কুল আনাটা মানে সহজ, আর কার কাছে গেলে একটু কঠিন। তো যাই হোক, এটা আমি দিয়ে দেবো, ওটা আপনারা হার্ড কপিতে করে রাখবেন, ওটাও আমরা টাইম দিয়ে দেবো, ওর মধ্যে তারপরে শিক্ষা মন্ডলীতে জমা দিয়ে দেবো, আমি নিয়ে নেবো। আর এতে বললাম যে ভিজিট যেগুলো করছেন ছবি টবি তুলে রাখবেন। আর প্যারেন্টস টিচার মিটিং, এটা আপনারা আজকে হচ্ছে কত তারিখ, 5 তারিখ আপনারা সামনে 2 সপ্তাহের মধ্যে প্রত্যেকটা স্কুল করুন, এবং শুধু করুন নয়, এমনভাবে করুন যে হ্যাঁ আপনার গার্জিয়ান যাতে ভালো মতো সেই মিটিংয়ে অ্যাটেন্ড, এবং এটা বলেও দেবেন ওনাদেরকে যে এবার থেকে এটা প্রতি মাসে হতে থাকবে। হয়তো প্রথম মিটিংয়ে আপনাদের কিছু খারাপ কথা শুনতে হতে পারে, ডাকে কি হয় কিছু হয় না এরকম, অনেকে অনেক কথা বলে, অনেক স্কুলে এটাও বলে কিছু দিল না, মিষ্টি প্যাকেট দিল না, এই দিল না, অনেক কিছু বলে, শুনেছি আমরা নিজের শুনে। কিন্তু বিষয় হলো সেটা নয়, প্রথমে কিছু খারাপ কথা শুনতে হোক, কিন্তু গার্জেনদেরকে সব জিনিসটাতে হ্যাবিচুয়েট করেন যে হ্যাঁ প্রতি মাসে একটা মিটিং হবে, আপনাদেরকে আসতে হবে, আপনাদের ছেলে মেয়ের জন্য এটা করা। তো এই জিনিসটা যে আপনাকে প্রথমে একটা খারাপ কথা বললো, আপনার সাথে মনোবল দিতে গেল, আপনি করবেন না, এই জিনিসটা করলে হবে না। যেহেতু আমরা তার জন্য বেতন পাই, সরকার আমাদেরকে বেতন দেয়, আমরা নিই, আমাদের সংসার চলে, তো সেই জন্য আমাদেরকে কাজগুলো করতে হবে। কারণ দিনের শেষে আমরা যে যাই করি না কেন, আমাদের অফিস, আপনাদের স্কুল, আপনারা আমরা যাই করছি সমস্ত কিন্তু ওই স্টুডেন্টদের জন্য। ওরা আছে বলে আমরা আছি, ওরা না থাকলে আমাদের কিন্তু কোনো দরকার। তো এই মিটিংয়ে যেগুলো যা শুনলেন, বিশেষ করে যেটা কর্মসূচির কথা বললাম, ওটা তো আলাদা বিষয়টা আপনাদের ইয়ের বিষয়। তবে এই যে অ্যাটেন্ডেন্স বাড়ানো, তো তার জন্য কী কী এই ড্রাইভগুলো নিতে হবে, এই বিষয়গুলো আগামী কালকেই আপনাদের টিচার্সদের সঙ্গে ফার্স্ট আওয়ারে বসুন, এবং বসে সেটা মিটিং করে তাদেরকে বলুন এবং এই কাজগুলো করুন। তো যাই হোক, আর বেশি কথা বলতে আরো কিছু বলার থাকলে বলেন। আজকে কিছু বলতে হবে, আজকে আমি বললাম, পরের দিন আমাদের কাছ থেকে শুনি। আজকে কিছু বলতে, এত বললে অনেক অভাব অভিযোগ থাকবে, অভাব অভিযোগ এখন শোনার টাইম নাই।